আমি অ্যাকচুয়ালি তোমাদের বোর্ডের মতো ব্যবস্থা করেছি যাতে তোমরা একটু ক্লাসরুমের অ্যাম্বিয়েন্সটা পাও। আহ, সৌমদা, তাহলে আমি স্টার্ট করছি। হ্যাঁ স্যার, আপনি শুরু করে দিন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো গুড আফটারনুন স্টুডেন্ট। আমি আজকে যেটা পড়াবো, যেটা গতকাল আমি পড়িয়েছিলাম আগের সপ্তাহে, সেটা আমি বলেছিলাম যে কোষের বিভিন্ন বৈচিত্র্য আছে, তাই তো? তার আকার আয়তন সব একরকম নয়, ভলিউম তার আলাদা, কারোর শেপ আলাদা। তো এগুলো আমরা সব আলোচনা করেছিলাম, এবং যদি আমরা একটা প্রাণকে অস্তিত্ব দেখি, জীবকে দেখি, কেউ এককোষী কেউ বহুকোষী, এইটা আমরা আলোচনা করেছিলাম। তারপর আমি বলেছিলাম যে কোষকে যদি আমি ভাঙতে থাকি, যে কোষকে, যে কোষ একটা ইউনিট, তো একক, তো সেই এককটাকেও যদি আমরা ভাঙতে থাকি, যেমন একটা অ্যাটমকে, পরমাণুকে যখন ভাঙতে থাকি তখন ইলেকট্রন, নিউট্রন, এগুলো সব দেখতে পাই। তাহলে একটা কোষকেও যদি আমি ভাঙতে থাকি, তাহলে আমরা কি দুটো জিনিস প্রধানত দেখতে পাই সেটা আমি বলেছিলাম। একটা হচ্ছে কোষের চারপাশে একটা পর্দা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোষটাকে ঘিরে থাকে, সেটাকে বলে কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এবং কোষের ভেতরের এই অংশটিকে বলে প্রোটোপ্লাজম। ঠিক আছে? তাহলে একটা কোষের প্রধানত দুটো ভাগ, একটা হচ্ছে কোষ পর্দা আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম অভ্যন্তরীণ একটা ঘটনা। এবার এই প্রোটোপ্লাজমকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, তো প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, যেটা আমরা আগের দিন আমরা বলছিলাম। তো সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে এই কোষের ভেতরে যে জলীয় অংশটা থাকে, হ্যাঁ, যে জলীয় অংশটা থাকে তাকে বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে, এই কোষ পর্দার ভেতরে যে জলীয় আস্তরণটি থাকে তাকে বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম প্রধানত দু রকমের হয়, একটা এন্ডোপ্লাজম আর একটা একটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম প্রধানত দু রকমের, একটা হচ্ছে এন্ডোপ্লাজম, সবাই লিখতে পারো এন্ডোপ্লাজম, আর একটা হচ্ছে একটোপ্লাজম। এগুলো সব টার্মিনোলজি, বিভিন্ন রকমের নাম। হ্যাঁ, এবার দেখো, এই যে আমরা সাইটোপ্লাজমটা লক্ষ্য করছি, এই সাইটোপ্লাজমের কিছু অংশ হচ্ছে এই কোষ পর্দার চারপাশে আছে, তাই তো? এই সাইটোপ্লাজমটাকে যদি আমরা লক্ষ্য করি, এই সাইটোপ্লাজমের কিছুটা অংশ কোষ পর্দার চারপাশে ঘিরে আছে আর কিছুটা অংশ মাঝে আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? এবং এই কোষ পর্দার চারপাশে যারা আছে তারা স্বচ্ছ তরল, তারা হচ্ছে স্বচ্ছ মানে খালি চোখে দেখা যাবে, এবং তরল, তরল অংশ। আর ভেতরের অংশটা হচ্ছে অস্বচ্ছ ও দানাদার, দানাকার। এই অংশটা হচ্ছে অস্বচ্ছ এবং দানাদার, দানাকার। তো এই বিভেদের জন্য সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলে এন্ডোপ্লাজম আর একটাকে বলে একটোপ্লাজম। তাহলে এন্ডোপ্লাজম কোনটা? এন্ডো মানে ভেতরের দিকে, বুঝেছো? এন্ডো মানে, এন্ডো হচ্ছে ইংলিশ ওয়ার্ড, এন্ডো মানে হচ্ছে যে ভেতরের দিকে থাকে। তাহলে ভেতরের দিকে কে আছে? এ আছে। তাহলে এটাকে বলে এন্ডোপ্লাজম। তাহলে এন্ডোপ্লাজম কি? সাইটোপ্লাজমের একটি অংশ, যা কোষের মধ্যবর্তী অংশে থাকে, এবং সে হচ্ছে অস্বচ্ছ ও দানাকার বস্তু দিয়ে গঠিত। আর এন্ডো মানে হচ্ছে যা বাইরের দিকে আছে। হ্যাঁ, একটু একটু সরি, একটু যে বাইরের দিকে আছে। তো বাইরের দিকে কি আছে? স্বচ্ছ এবং তরল অংশটি আছে। হ্যাঁ, অদানাদার অংশ মানে স্বচ্ছ তরল যে অংশ তাকে বলে এক্টোপ্লাজম, আর ভেতরে যে আছে তাকে বলে এন্ডোপ্লাজম। তো সাইটোপ্লাজমের দুটি ভাগ, একটা কোষ পর্দার চারপাশে যে ঘিরে আছে তার হচ্ছে স্বচ্ছ তরল অংশ, তাকে বলে এক্টোপ্লাজম। যে মধ্যবর্তী স্থলে আছে সে অনেক বেশি অস্বচ্ছ এবং দানাকার বস্তু দিয়ে গঠিত, তাকে বলে এন্ডোপ্লাজম। এর বাইরে সাইটোপ্লাজমে বিভিন্ন রকমের জালের মতো আছে, বুঝেছো? আমরা যে জাল দেখতে পাই, বিভিন্ন, মনে করো মশারির মতো, মাছ ধরার জাল, এরকম জাল দিয়ে গঠিত। হ্যাঁ, সাইটোপ্লাজমের মধ্যে এরকম জাল আছে। এদের কাজ কি? এদের কাজটা আমি পরে আসবো।
এইটাকে বলে, বাংলায় বলে এদেরকে সাইটোপ্লাজমীয় কঙ্কাল। তোমাদের যে টেক্সট বুকে আছে তাকে বলে সাইটোপ্লাজমীয় কঙ্কাল। এই জালিকা দিয়ে তৈরি সাইটোপ্লাজমের ভেতরের অংশটা যাকে বলে সাইটোপ্লাজমীয় কঙ্কাল। হ্যাঁ, আর আরেকটি অংশ আছে তাকে বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যাকে আমরা কোষ অঙ্গাণু বলি। মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, ক্লোরোপ্লাস্ট, সেগুলো আমরা পরে আসবো। তাহলে একটা সাইটোপ্লাজমের মধ্যে আমরা কি দেখলাম? সাইটোপ্লাজমের কোষ পর্দার চারপাশে যে স্বচ্ছ তরলটি আছে তাকে আমরা বলি এক্টোপ্লাজম। হ্যাঁ, একটো মানে বাইরের দিকের অংশ, আর ভেতরের দিকে যে অস্বচ্ছ দানাকার তরল বস্তুটি আছে তাকে বলে এন্ডোপ্লাজম। এন্ডো মানে হচ্ছে ভেতরের দিকে আছে। এছাড়াও সাইটোপ্লাজমে বিভিন্ন জালিকার মতো বস্তু ছড়িয়ে আছে, তাদেরকে আমরা বলছি সাইটোপ্লাজমীয় কঙ্কাল। হ্যাঁ, একে বলে সাইটোস্কেলিটন ইংরাজিতে, বুঝেছো? সাইটোস্কেলিটন খুব ইম্পর্টেন্ট, তোমরা যখন বড় হবে পড়বে। আর এর বাইরেও আছে বিভিন্ন কোষ অঙ্গাণু আছে। আমি বলছিলাম যে দানাকার বস্তু আছে, এই সাইটোপ্লাজমে বিভিন্ন বিভিন্ন অঙ্গাণু ছড়িয়ে আছে, ছোট ছোট বস্তুর মতো অংশ ছড়িয়ে আছে, বুঝেছো? তাকে বলে কোষের অঙ্গাণু বা সেল অর্গানেল। এর উদাহরণস্বরূপ বলা যায় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, রাইবোজোম, এগুলো সমস্ত কোষের অঙ্গাণু বা সেল অর্গানেলস এর মধ্যে পড়ে। তাহলে একটা কোষের মধ্যে দুটো ভাগ, চারপাশটা ঘেরা কোষ পর্দা দিয়ে, আর তার বাইরে থাকে, তার ভেতরে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম প্রধানত সাইটোপ্লাজম দিয়ে ঘেরা, সাইটোপ্লাজম দিয়ে তৈরি। সাইটোপ্লাজমের দুটো ভাগ, একটা হচ্ছে এন্ডোপ্লাজম আর একটা হচ্ছে এক্টোপ্লাজম। এছাড়া সাইটোপ্লাজমের বিভিন্ন জালিকাকার বস্তু দেখা যায় এবং কোষ অঙ্গাণু দেখা যায়। এটাই শুধুমাত্র প্রোটোপ্লাজম না, প্রোটোপ্লাজমের সবথেকে প্রধান অংশটি হচ্ছে নিউক্লিয়াস, মানে ডিএনএ বস্তু। সেই ডিএনএ বস্তুটিও হচ্ছে প্রোটোপ্লাজমের খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রোটোপ্লাজম দুটি অংশ দিয়ে গঠিত, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয় তন্তু, বা যাকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে কোষকে দুরকম ভাবে ভাগ করা হয়েছে। একটাকে বলে প্রোক্যারিওটিক কোষ আর একটাকে বলে ইউক্যারিওটিক কোষ। তো কোষের দুরকম প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি যেটা আজকে আলোচনা করলাম এই মাত্র, যে প্রোটোপ্লাজম সমানুপাতিক হচ্ছে সাইটোপ্লাজম, যেটা সমস্ত কোষের মধ্যে দেখা যাবে সাইটোপ্লাজম থাকবে, এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে ডিএনএ বস্তু, যাকে আমরা বলছি ডিএনএ বস্তু। এবার এই ডিএনএ বস্তুটা একটি সুগঠিত অংশ দিয়ে তৈরি, না সুগঠিত অংশ দিয়ে ঘেরা নয়। এই সুগঠিত অংশটিকে বলে নিউক্লিয়াস। হ্যাঁ, তো ডিএনএ বস্তুটা নিউক্লিয়াসের মধ্যে আছে না সাইটোপ্লাজমের মধ্যে আছে, এর উপর প্রকারভেদে কোষকে দুরকম ভাবে ভাগ করা হয়েছে। একটাকে বলে প্রোক্যারিওটিক কোষ আর একটাকে বলে ইউক্যারিওটিক কোষ। সো প্রো মানে হচ্ছে আদি, প্রিমিটিভ, মানে একদম বিবর্তনের প্রথম দিকের যে কোষগুলি ছিল তাদেরকে বলে প্রোক্যারিওটিক কোষ, এবং যে আধুনিক দিকে কোষ বিবর্তন হয়েছে তাকে বলে ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের বিভাজন কিভাবে হলো? নিউক্লিয়াসের উপস্থিতির উপর, যে আমরা মাইক্রোস্কোপে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না। এবার সুগঠিত নিউক্লিয়াস কাকে বলবে? সুগঠিত নিউক্লিয়াস মানে এইটা মনে করো কোষের আমি যদি ছবি আঁকি, এটা তো কোষ। এবার নিউক্লিয়াস মনে করো এরকম একটা অংশ। তাহলে এটা যখনই আমি আঁকলাম, ড্র করলাম, তাহলে আমি কি করছি? একটা আবার দেখো নিউক্লিয়াসের মধ্যে একটা পর্দা তৈরি করছি। তাহলে সুগঠিত নিউক্লিয়াস কাকে বলবো? যার মধ্যে নিউক্লিয় পর্দা থাকবে। তাহলে এই নিউক্লিয়াসের চারপাশটা আরেকটা পর্দা দিয়ে তৈরি। দেখো কোষের একটা পর্দা আছে, আবার নিউক্লিয়াসের ভেতরেও একটা পর্দা আছে, তাকে বলে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেন কার থাকবে? যে সুগঠিত নিউক্লিয়াস আছে। তাহলে ইউক্যারিওটিক কোষের তুমি নিউক্লিয় পর্দা পাবে, এর ভেতরেও একটা তরল অংশ থাকবে, তাকে বলে নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ থাকবে তাকে বলে নিউক্লিওপ্লাজম। তাহলে সুগঠিত নিউক্লিয়াস মানে তার একটা নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা থাকবে,
এবং তার নিউক্লিওপ্লাজম থাকে। তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয় পর্দাও নেই, নিউক্লিওপ্লাজমও নেই, শুধু ডিএনএ বস্তুটি আছে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস আছে, মানে তার ডিএনএ বস্তুটিও আছে, নিউক্লিয় পর্দাও আছে এবং নিউক্লিওপ্লাজম আছে। এই প্রধানত এর ভিত্তিতে কোষকে দুরকম ভাবে ভাগ করা হলো। প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ, বিবর্তনের প্রথম দিকের কোষ, এবং ইউক্যারিওটিক কোষ বা বিবর্তনের পরের দিকের কোষ। একটাই সুগঠিত নিউক্লিয়াস আছে আর একটাই নেই। তাহলে আমরা একটু প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে আলোচনা করি। শুধুমাত্র কি এইটাই বৈচিত্র্য আছে, না আরো অন্য কিছু তারতম্য দেখা যায় প্রোক্যারিওটিক কোষের সঙ্গে ইউক্যারিওটিক কোষ? সেটা নিয়ে আমরা একটু তাহলে আলোচনা করি। আজকে শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষ নিয়ে আলোচনা করি। তাহলে আমি দেখলাম কোষের বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পেয়েছি আগের ক্লাসে। এখন যেটা বৈচিত্র্য আমি লক্ষ্য করলাম, একটা হচ্ছে প্রো মানে হচ্ছে আদি, প্রোক্যারিওটিক সেল, ক্যারিওট মানে হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ইউ। একটু বানান ভুল হতে পারে, আমি অনেকদিন বাংলায় পড়াই না তো, একটু বানান ভুল হতে পারে, একটু দেখে নিও। ইউ মানে হচ্ছে সত্যি, যাদের নিউক্লিয়াস আছে। তাহলে এখানে নিউক্লিয়াস আছে আর এটায় নিউক্লিয়াস নেই, কিন্তু ডিএনএ বস্তু দুজনেরই আছে, এটা ভুলে যেও না, ডিএনএ বস্তু দুজনেরই আছে। তাহলে আমি আজকে আলোচনা করব প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হিসেবে সর্বপ্রথমেই আমাদের মাথায় আসে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের চারপাশে ঘিরে আছে, তারা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আদি নিউক্লিয়াস মানে এর নিউক্লিয়ার কোনো মেমব্রেন নেই এবং নিউক্লিওপ্লাজম নেই, শুধু ডিএনএ বস্তু দিয়ে ঘেরা। আরো কিছু এখনো পর্যন্ত প্রশ্ন আছে? তারপর আমি প্রোক্যারিওটিক কোষে যাচ্ছি, যদি থাকে বলো। তাহলে আমি প্রোক্যারিওটিক কোষে যাই। প্রোক্যারিওটিক, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রথমেই এই ধরনের কোষে কি থাকবে? একটা কোষ পর্দা থাকবে। আমি বলেছি প্রত্যেকটা কোষের একটা কোষ পর্দা আছে, তাহলে প্রোক্যারিওটিক কোষেরও একটা কোষ পর্দা আছে। কিন্তু কি প্রবলেম আছে? এদের কোনো নিউক্লিয়াস নেই। তাহলে এর কি নেই? এই কোষের কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস কাটা। এটাই প্রধানতম বৈচিত্র্য ইউক্যারিওটিক কোষের থাকে। এর বাইরেও আর একটা অনেকগুলো এর বৈশিষ্ট্য আছে, ফিচার্স আছে। সেগুলো কি কি সেগুলো আমি আসছি, দেখো। প্রধান বৈচিত্র্য হচ্ছে এটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন, এর চারপাশেও আর একটা প্রাচীর থাকে, তাকে বলে কোষের প্রাচীর, মানে দেওয়ালের মতো, বুঝেছো? আমাদের যেমন বাড়ি আছে, বাড়ির চারপাশে আবার একটা দেওয়াল আছে, এরকম এরকম কোষের মধ্যে, এটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায়। এটাকে বলে কোষের পর্দা, এই সরি প্রাচীর। এইটা হচ্ছে কোষ পর্দা। আমি যদি লিখে দিই তোমাদের জন্য, এটা হচ্ছে কোষ পর্দা। ভেতরের যে পর্দাটা তাকে বলে কোষ পর্দা, আর এটি কি বলে, এই পুরো অংশটিকে এই যে দেওয়ালের মতো তৈরি হয়েছে তাকে বলে কোষের প্রাচীর বা সেল ওয়াল। এর ইংরাজি কথা হচ্ছে সেল ওয়াল। তাহলে প্রোক্যারিওটিক সেলের যদি আমরা ছবিটা ভাবি, যে কোষের চারপাশে একটা পর্দা আছে, তার চারপাশে একটা প্রাচীর আছে, তাকে বলে সেল ওয়াল। এবার এই সেল ওয়াল বা কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উদ্ভিদ জগতের মধ্যেও সেলের মধ্যে, কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, সেগুলো প্রধানত সেলুলোজ জাতীয় জিনিস দিয়ে তৈরি, সেলুলোজ, বুঝেছো? কিন্তু প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর সেলুলোজ বিহীন। সবাই একটুখানি এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কোষ প্রাচীর, প্রোক্যারিওটিক সেলে কোষ প্রাচীর আছে কোষের চারপাশে, যাকে আমরা সেল ওয়াল বলছি, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে সেল ওয়াল সেলুলোজ বিহীন। তাহলে কি দিয়ে তৈরি? এটি হচ্ছে পেপটাইড ও গ্লাইকান বলে একটি
বস্তু দিয়ে তৈরি, পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান। তাহলে কোষ প্রাচীর, প্রোক্যারিওটিক সেলের বা আদি কোষের একটা কোষ প্রাচীর আছে, সেখানে সেলুলোজ নেই, কি আছে? পেপটাইডোগ্লাইকান বলে একটা বস্তু দিয়ে তৈরি। সেটা তোমরা আরো যখন বড় হবে তখন পেপটাইডোগ্লাইকান লেয়ার নিয়ে পড়া যাবে। এটা প্রধান একটা বৈশিষ্ট্য। তাহলে প্রধান বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার পর্দা নেই। সেকেন্ড বৈচিত্র্য হচ্ছে কোষ প্রাচীর আছে, কিন্তু কোষ প্রাচীরে সেলুলোজ নেই, সেটা তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকান দিয়ে একটা বস্তু দিয়ে তৈরি। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, এর ভেতরে রাইবোজোম বলে একটি বস্তু থাকে। রাইবোজোম প্রোটিন গঠন করতে সাহায্য করে। রাইবোজোম, বুঝেছো? রাইবোজোম ইউক্যারিওটিক সেলের মধ্যেও আছে, কোষের মধ্যেও আছে, কিন্তু এই রাইবোজোমটির প্রকারভেদ একটু আলাদা। এটা হচ্ছে কি 70S বলা হয়, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S। এই এসটা হচ্ছে একটা একক, ইউনিট, বুঝেছো? যেমন আমরা কি ওয়েটের গ্রাম ধরি, কিলোগ্রাম ধরি, এই এসটাকে বলে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের একক। মানে একটা যদি মনে করো একটা মাটি নিয়ে এলাম পুকুর থেকে, কাদা মাটি, সেটা জলে গুলে দিলাম, যে যদি কিছুক্ষণ রেখে দিই কি হবে? কাদাটা আস্তে আস্তে তলায় থিতিয়ে পড়বে। এই থিতিয়ে পড়াটাকে বলে সেডিমেন্টেশন। এটা কিসের উপর নির্ভর করে? ওই কণাগুলোর ওজনের উপর নির্ভর করে, তাই তো? তাহলে রাইবোজোমের একটা আকার এবং ওজন আছে, সেই আকার এবং ওজনের উপর ভিত্তি করে তার একটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট আছে, মানে সে কত তাড়াতাড়ি থিতিয়ে পড়বে না কত ধীরে ধীরে থিতিয়ে পড়বে, তার উপর ভিত্তি করে রাইবোজোমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলে 70S আর একটাকে বলে 80S। তাহলে প্রোক্যারিওটিক ক্ষেত্রে আমরা 70S রাইবোজোম দেখি, 80S দেখি না। সবাই একটুখানি এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 70S রাইবোজোম প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল? তাহলে আমি যখন ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যাব তখন দেখবে এখানে 80S রাইবোজোম আছে। তাহলে 3 নম্বর পয়েন্ট যেটা আমরা বললাম, যে কোষের সাইটোপ্লাজমে রাইবোজোম বলে অনেকগুলো অঙ্গাণুর মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রাইবোজোম হচ্ছে প্রোটিন গঠন তৈরি করতে সাহায্য করে, যাকে বলে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, কিন্তু এর একটু স্ট্রাকচার মানে আকার আয়তনটা একটু আলাদা। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এর 70S টাইপ রাইবোজোম দেখা যায়। এছাড়া তাহলে আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে প্রোক্যারিওটিক কোষটা আমি কি দেখলাম? একটা কোষ পর্দা আছে, যেটা সমস্ত কোষের ক্ষেত্রে আছে। তার চারপাশে একটা কোষের প্রাচীর আছে, যেটা আমি বলার চেষ্টা করলাম, সেলুলোজ বিহীন পেপটাইডোগ্লাইকান লেয়ার, কোষ প্রাচীর। এবং আমি বললাম সাইটোপ্লাজমে, এটা সাইটোপ্লাজম এবং ছোট ছোট রাইবোজোম ঘুরে আছে, ছোট ছোট রাইবোজোম ছড়িয়ে আছে। এই রাইবোজোম গুলো প্রোটিন সিনথেসিসে হেল্প করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, তারা 70S টাইপের। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছিলাম, যে যে নিউক্লিয় বস্তুটি আছে, মানে ডিএনএ বস্তুটি আছে, তার কোনো নিউক্লিয়াস নেই। তাহলে সেই ডিএনএ বস্তুটা কিভাবে আছে? কোষের মধ্যে দেখো এরকম ভাবে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে আছে। এটা একটা কুণ্ডলীকৃত ডিএনএ বস্তু, এর চারপাশে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, সে ফাঁকা অবস্থায় পড়ে আছে সাইটোপ্লাজমের মধ্যে। এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, তোমরা মনে রাখবে। সেই জন্য এটাকে বলে নিউক্লিওয়েড। এর ইংরাজি নাম হচ্ছে নিউক্লিওয়েড। যে এর ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস নেই, সে একদম সাইটোপ্লাজমের মধ্যে মানে ভাসমান অবস্থায় আছে। আমি বলছিলাম যে সাইটোপ্লাজম একটি জলীয় বস্তু, তাহলে এই ডিএনএ বস্তুটি ভাসমান অবস্থায় আছে। তাহলে নিউক্লিয়াস নেই, কিন্তু তাকে বলে নিউক্লিওয়েড। প্রোক্যারিওটিক কোষে ডিএনএ বস্তুকে বলে নিউক্লিওয়েড। ঠিক আছে? তাহলে আমি যখন ইউক্যারিওটিক কোষে আসবো তখন দেখবে আমি কোষ এর একটা নিউক্লিয়ার পর্দা আঁকবো। তাহলে এটা একটা পার্থক্য প্রোক্যারিওটিক কোষের সঙ্গে ইউক্যারিওটিক কোষের। এছাড়া তার এই ডিএনএ বস্তু ছাড়াও আরো কিছু
সাইটোপ্লাজমের মধ্যে গোলাকৃতি ডিএনএ বস্তু ঘুরছে, বুঝেছো? এই গোলাকার বস্তুটিকে বলে প্লাজমিড। সবাই মনে রাখার চেষ্টা করো, এই প্লাজমিড এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট। কেন আমি বলছি, তাহলে নিউক্লিওয়েডে যে ডিএনএ বস্তুটি আছে, যে জেনেটিক ইনফরমেশনটা আছে, সেটা ছাড়াও সাইটোপ্লাজমের চারপাশে গোলাকার ডিএনএ বস্তু ঘুরে বেড়াচ্ছে, একদম সার্কুলার, গোল, বুঝেছো? তাকে আমরা বলি প্লাজমিড। এই প্লাজমিড তাহলে ব্যাকটেরিয়াকে কি সাহায্য করে বা প্রোক্যারিওটিক কোষকে কি সাহায্য করে? তারা বিভিন্ন রকমের খুব যদি কঠিন পরিস্থিতিতে পড়ে কোনো প্রোক্যারিওটিক সেল, তাকে সেইটাকে ওভারকাম করতে সাহায্য করে। মনে করো যে আমরা ব্যাকটেরিয়াকে মারি কি করে? যে আমাদের মনে করো কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়েছে, তো ডাক্তারের কাছে গেলে কি বলে? প্রথমে অ্যান্টিবায়োটিক খেয়ে নি, তাই তো? দেখবে সবাই অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে। অ্যান্টিবায়োটিক কি করে? এই ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষকে মেরে দেয়, কিন্তু ব্যাকটেরিয়াকেও তো বেঁচে থাকতে হবে। তাহলে তারা কি করে? এই অ্যান্টিবায়োটিকটাকে টলারেট করতে, সহ্য করতে শুরু করে। এই সহ্য করার বুদ্ধি ও পায় প্লাজমিড থেকে। হ্যাঁ, সেটা আরো বড় হলে তোমরা পড়বে। তাহলে প্লাজমিডের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ, মানে ফাংশন আছে, কাজ আছে। যে এই ব্যাকটেরিয়াকে কি করতে, মানে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স যেটাকে বলে। এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সবাই তোমরা শুনবে যে অনেক ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক দিলে মরে না, তার কারণ তারা কি হচ্ছে? রেজিস্ট করে যাচ্ছে, তাকে ওটা সহ্য করে নিচ্ছে। সেই সহ্য করার গুণটা অনেক সময় প্লাজমিড থেকে আসে। তাহলে প্লাজমিড কি? নিউক্লিওয়েডে ডিএনএ বস্তু ছাড়াও সাইটোপ্লাজমে গোলাকার বিভিন্ন ডিএনএ আছে, ডিএনএ বস্তু আছে, তাকে আমরা প্লাজমিড বলি। তাহলে আমি যদি একবার আবার ফিরে যাই বৈশিষ্ট্য সম্বন্ধে প্রোক্যারিওটিক কোষের, তাহলে আমি কি বলার চেষ্টা করলাম? চারপাশে কোষ প্রাচীর আছে, সেটা সেলুলোজ দিয়ে তৈরি নয়, কিন্তু পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। তারপর আমি বললাম যে ডিএনএ বস্তু সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় আছে, তাকে নিউক্লিওয়েড বলা হয়, নিউক্লিয়াস থাকে না। রাইবোসোম যে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে বা প্রোটিন তৈরি করতে সাহায্য করে, সেটা হচ্ছে 70S টাইপ। 70S সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা ভেদবার, যাকে বলে ভেদবার, বুঝেছো? এককটা। আর ডিএনএ বস্তু অনেক সময় সাইটোপ্লাজমে গোলাকার, ছোট গোলাকার অংশ হিসেবে ভাসমান থাকে, তাকে বলে প্লাজমিড। এছাড়া প্রোক্যারিওটিক কোষে এই কোষ পর্দায় অনেক সময় বিভাজন দেখা যায়, এরকম ছোট ছোট বিভাজন দেখা যায়, বুঝেছো? তাকে বলে মেসোজোম। এই মেসোজোম কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকে না। এই মেসোজোমের শ্বসন, মানে তোমার মানে অক্সিডেশন, বিভিন্ন রকমের কাজ করার তার ফাংশন আছে, এবং কোষ বিভাজনে এর অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে। যে কোষ বিভাজন যখন তোমরা পরে পড়বে বা পড়েছো আমি জানি না, কোষ বিভাজনে এই মেসোজোমের অনেক ফাংশন আছে। তো এই কটি বৈশিষ্ট্য তোমরা সবাই মাথায় রাখার চেষ্টা করো। আরো কিছু প্রশ্ন আছে? এছাড়া তাহলে যদি প্রশ্ন না থাকে, আমরা আরেকটা জিনিস বলার চেষ্টা করছিলাম গত ক্লাসে, যে কিছু জীব এককোষী, কিছু জীব বহুকোষী, তাই তো? যে অনেক রকম কোষ দিয়ে একটা জীবের সৃষ্টি, আর কিছু জীব একটা মাত্র কোষ দিয়ে তৈরি। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রধানত আমরা এককোষী দেখতে পাই, মানে একটা কোষই একটা প্রাণ, একটা জীব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে সমস্ত যে কার্যকলাপ, জীবের যত কার্যকলাপ সব এর মধ্যে হচ্ছে। তো কোষটাকে তো মনে করো, কোষটাকে তো হাঁটতে হবে, পথ চলতে হবে। আমরা যেমন আমাদের পা আছে, আমরা হেঁটে হেঁটে বেড়াই, তাহলে এই কোষটাও তো যাচ্ছে বিভিন্ন জায়গায় তার খাবার সংগ্রহের জন্য, বা কিছু পাচ্ছে খেতে, বা সিগন্যাল করছে। তো এই যাচ্ছে কি করে? তাহলে নিশ্চয়ই এর কোনো হাত পাওয়ার মতো কিছু ব্যবস্থা করতে হবে। তো এই কোষ প্রাচীরের বহিরঙ্গে এক ধরনের আবর্ধক দেখা যায়, এরকম এরকম, বুঝেছো? তাকে আমরা বলি ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়াকে বিভিন্ন রকম পথ চলতে সাহায্য করে, মুভমেন্টে সাহায্য করে। আমরা তাকে বলি ফ্ল্যাজেলার মুভমেন্ট। হ্যাঁ,
এই কোষপ্রাচীর থেকে বিভিন্ন রকমের প্রবর্ধক দেখা যায় বিভিন্ন রকমের প্রোক্যারিওটিক কোষে, তাকে বলে ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলার মধ্যে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিন মোটরের মতো কাজ করছে, বুঝেছো? সেই জন্যই ব্যাকটেরিয়া চলতে ফিরতে যাচ্ছে, এগিয়ে এগিয়ে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, মুভ করছে। তাহলে কোষের প্রাচীরের বাইরে বিভিন্ন রকমের প্রবর্ধক দেখা যায়। এক রকমের প্রবর্ধককে বলে ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা একটা ফ্ল্যাজেলিন বলে প্রোটিন আছে, সেই প্রোটিন এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে মানে চলনে সহায়ক ফর সেলুলার মুভমেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, একটা মাথায় রাখার চেষ্টা করবে তোমরা। আর দেখি তোমাদের বইয়ের মধ্যে কি আছে, কতদূর পড়ানো যায়। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি ভুলে যাব, তোমরা একটুখানি মাথায় রাখার চেষ্টা করো। তাহলে আমি বললাম কোষ একটা হচ্ছে প্রো মানে আদি, আর একটা হচ্ছে ইউ মানে সত্যিকারের যারা নিউক্লিয়াস আছে। এবার প্রোক্যারিওটের মধ্যে আমি বললাম যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। হ্যাঁ, এই পেপটাইডোগ্লাইকান, এই কোষ প্রাচীরটা কতটা মোটা বা কতটা সরু তার উপর ভিত্তি করে প্রোক্যারিওটিক কোষকেও বা ব্যাকটেরিয়াকে দু রকম ভাবে ভাগ করা হয়েছে। একটাকে বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর একটাকে বলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটাও তোমরা সবাই মাথায় রাখার চেষ্টা করবে যে গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। এই গ্রামটা হচ্ছে গ্রামের একক নয়, আমরা যে ওয়েট করি তা নয়। গ্রাম বলে একজন বিজ্ঞানী, হ্যাঁ, তার বেসিসে গ্রাম স্টেনিং নাম হয়েছে। ক্রিস্টাল ভায়োলেট যে কালিটা দিয়ে উনি তৈরি করেছিলেন সেটাকে বলে ক্রিস্টাল ভায়োলেট। হ্যাঁ, তাহলে এক ধরনের ব্যাকটেরিয়া যে ক্রিস্টাল ভায়োলেট দিলে কালার হয়, মাইক্রোস্কোপে দেখা যায়, সেই দেখবে যে একদম ক্রিস্টাল ভায়োলেট কালার নিয়ে নিয়েছে। আর কিছু ব্যাকটেরিয়া দেখবে ক্রিস্টাল ভায়োলেট কালার নিল না, তারা হচ্ছে নেগেটিভ। নিল না মানে হচ্ছে স্টেনটা নিল না, আর পজিটিভ মানে স্টেনটা নিল। এইটা কেন হয়? এর কারণ হচ্ছে তাদের পেপটাইডোগ্লাইকানের তারতম্য আছে। গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকান একটু মোটা, দেওয়ালটা বড়, মানে 5টা 6টা ইট দিয়ে তৈরি। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেওয়ালটা একটু পাতলা, মানে একটা ইট দিয়ে তৈরি। সেই জন্যে এই প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দু রকমের ব্যাকটেরিয়া দেখা যায়, একটাকে বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটাকে বলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই তারতম্যটা হয় ক্রিস্টাল ভায়োলেট বলে একটা স্টেন আছে। মানে আমি কোনো কালার করছি, মনে করো, মানে আমি যদি কাউকে মনে করো একটা কালার করছি, তাকে কালো রং দিলাম, নীল রং দিলাম, সেরকম ভায়োলেট বলে একটা কালার আছে, ক্রিস্টাল ভায়োলেট। তাহলে কিছু ব্যাকটেরিয়া সেই কালারে রঞ্জিত হচ্ছে, মানে দেখা যাচ্ছে সেই কালার গ্রহণ করছে, আর কিছু ব্যাকটেরিয়া সেই কালার গ্রহণ করছে না। যারা গ্রহণ করছে তাদের বলে গ্রাম পজিটিভ, আর যারা গ্রহণ করছে না তাদেরকে বলে গ্রাম নেগেটিভ। এই তারতম্যটা কেন হয়? কিছুজন রং নিচ্ছে, কিছুজন রং নিচ্ছে না, তার কারণ হচ্ছে তাদের পেপটাইডোগ্লাইকানের লেয়ারের মধ্যে, স্তরের মধ্যে তারতম্য আছে। গ্রাম পজিটিভের স্তরটা অনেক মোটা পেপটাইডোগ্লাইকানের, আর গ্রাম নেগেটিভের স্তরটা পাতলা। বোঝা গেছে? আরো প্রশ্ন আছে? আরো প্রশ্ন আছে, বলো। মোটামুটি আমি তোমাদের প্রোক্যারিওটিক কোষের একটু একটা ধারণা দিতে পেরেছি। যদি তার কোনো প্রশ্ন থাকে আমায় অবশ্যই বলো। বা চ্যাট বক্সেও লিখতে পারো, যদি তোমাদের কোনো টেকনিক্যাল ইস্যু থাকে চ্যাট বক্সে লিখতে পারো। তাহলে নিমপিড রামকৃষ্ণ, হ্যাঁ বলো। আচ্ছা, বলো তোমরা কোন স্কুল আজকে প্রেজেন্ট আছো এবং কতজন আজকে প্রেজেন্ট আছো, আউট অফ কতজন স্টুডেন্ট? 49 এর মধ্যে 13 জন প্রেজেন্ট। এটা কোন স্কুল? শ্রীরামপুর গার্লস হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, সরি, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। ও শ্রীরামপুর গার্লস হাই স্কুল। বা কতজন প্রেজেন্ট আছো আজকে? 13। 30 না, আউট অফ
13, 1, 3, 1-3 আউট অফ 49. 49। আচ্ছা, এবার তোমার কিছু প্রশ্ন আছে? Yes, sir. Example. Gram positive or gram negative bacteria. হ্যাঁ, অনেক। বলো, তুমি বলতে পারবে? Yeah. Gram positive হচ্ছে coccus. হ্যাঁ। Any type of আর gram negative সেখানে হবে বলো। কোনো ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, আমি বলে একটা হচ্ছে ব্যাসিলাস। এগুলো আমি Bacillus. পরে যদি আসি। ব্যাসিলাস মানে হচ্ছে যার রড আকৃতি, রডের মতো যার আকার, তাকে বলে ব্যাসিলাস। কক্কাস মানে যার কোষটা গোলাকার। হ্যাঁ, এর মধ্যে কোনটা গ্রাম পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ? আচ্ছা, আমি এটা পরের দিন যদি একটুখানি চেষ্টা করব। Coccus gram positive. হুম। Coccus gram positive. হ্যাঁ, আর ব্যাসিলাস? Gram negative. আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলবো। তোমরা যদি ইন্টারেস্ট হও, তার কারণ কি এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ কি আমাদের অনেক রকম রোগ এই ব্যাকটেরিয়া গঠিত হয়। হ্যাঁ, সেই ব্যাকটেরিয়া সম্বন্ধে আমাদের জানাটা খুব দরকার। হ্যাঁ, এবার নিমপিট আশ্রম বলো। Total student 36, present at 24. 24 আউট অফ 33। Yes. আচ্ছা, আমি একটা জিনিস দিয়ে শেষ করছি। হ্যাঁ, এটা তোমাদের জেনারেল নলেজের জন্য। মনে করো তোমার শরীরে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, তাহলে আমি অ্যান্টিবায়োটিক খেলাম। তাহলে আমার শরীরও তো কোষ দিয়ে তৈরি, মানুষের শরীরও ব্যাকটেরিয়াও কোষ দিয়ে তৈরি। তাহলে ওই অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াকেই মারে কেন, আমাদের শরীরে কোষকে মারে না কেন? কারণ কি দেখো, বিজ্ঞানের কোথায় দরকার আছে? বিজ্ঞান কি দেখছে? বিজ্ঞান হচ্ছে সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করছে। আমি তোমাদের আগের দিন বলছিলাম, এখানে কি সত্য অনুসন্ধান করলো? যে ব্যাকটেরিয়া সাধারণ কোষের থেকে কোথায় আলাদা, আমাদের থেকে কোথায় আলাদা। একটা হচ্ছে কোষ প্রাচীর আলাদা। দেখো, কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকান আছে, আমাদের কোষ প্রাচীর নেই, যেটা আমি পরের দিন ক্লাসে বলবো। আর হচ্ছে রাইবোজোম, ওদের রাইবোজোম হচ্ছে 70S টাইপ, আমাদের হচ্ছে 80S টাইপ। তাহলে দেখো, যত ড্রাগস তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক, যেগুলো ব্যাকটেরিয়াকে মারবো, তাহলে তারা টার্গেট কোথায় করছে? ওই কোষ প্রাচীরে করতে পারে, রাইবোজোমে করতে পারে। কারণ ওই দুটো অংশই আমাদের কোষের থেকে আলাদা। তাই তো আমার শত্রুরা আমার থেকে কোথায় আলাদা? না হলে আমি যদি মনে করি নিউক্লিয়াসকে অ্যাটাক করি বা কোষ পর্দাকে অ্যাটাক করি, কোষ পর্দা তো আমারও আছে, ব্যাকটেরিয়ারও আছে, তাহলে তো দুজনেই মরে যাব। তাই তো তাকে এই যে সিলেক্টিভ ড্রাগস বা অ্যান্টিবায়োটিক ড্রাগস, এগুলো ডেভেলপ করা হয়েছে ওই তারতম্যের উপর ভিত্তি করে। এটা সবাই মনে রাখবে যে এই রাইবোজোমের স্ট্রাকচারের উপর ভিত্তি করে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ডেভেলপ করা হয়েছে, মডার্ন ডে অ্যান্টিবায়োটিক তৈরি করা। এই রাইবোজোমের স্ট্রাকচার কে আবিষ্কার করেছে জানো? তার সঙ্গে এক মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, তার জন্য উনি নোবেল পেয়েছেন, একজন বাঙালি ভারতীয়। তোমরা সবাই নাম জানার চেষ্টা করো, ওনার নাম হচ্ছে ভেঙ্কটরামন রামাকৃষ্ণন। উনি কিছু বছর আগে নোবেল পেয়েছেন এই রাইবোজোম স্ট্রাকচারের উপর। উনি কিন্তু ভারতীয়। এটা এটা জেনারেল নলেজের জন্য। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাক। তোমাদের আবার লাঞ্চ টাইম হয়ে গেল। হ্যাঁ, কারোর কিছু প্রশ্ন যদি আছে কি, তাহলে নেক্সট ক্লাসে আমি একটু ইউক্যারিওটিক কোষ নিয়ে বলবো, ক্রোমোজোম, দেখবে ওটাও খুব ইন্টারেস্টিং।